বন্ধুরা, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা সেটা হয় না যেটা বাহির থেকে আসে, বরং সেটা হয় যখন নিজেরই ঘর, নিজেরই মানুষজন মানুষের জন্য কারাগার হয়ে যায়। আর এই কারাগারটাই তাকে ঠেলে দেয় তাদের কাছে যাদের কথা শুনলেই রীতিমতো ছটপট করে ওঠে। আমি আপনাদের শোনাবো সাম্ভারির ভয়ঙ্কর গল্প। এক মেয়ের গল্প যার নীরবতাই ছিল তার সবচেয়ে বড় চিহ্ন। প্রস্তুত হয়ে যান, কারণ এই গল্প আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। নমস্কার, আমি সুজাতা, আর আপনারা দেখছেন রিয়েল টু স্টোরি বাংলা। সম্ভাবী 22 বছরের এক নির্দোষ মেয়ে। বাইরের দিক থেকে দেখলে ওর পরিবারটা একদম সাধারণ একটা বাড়ির মতো লাগে, কিন্তু এই বাড়ির চার দেয়ালের ভিতরে ওর জীবন ধীরে ধীরে নরক হয়ে উঠেছিল। প্রতিদিন ওর তুলনা করা হতো ওর ছোট বোনের সাথে। বোন যদি পড়ায় ভালো করতো তো কটাক্ষ করতো, দেখতো তুই কেন পারছিস না। বোন যদি হাসি মুখে সবাইকে শুভেচ্ছা জানাতো তো বলতো তোর তো কোনো গুণই নেই। ওর মা, যাকে মেয়ের জন্য ঢাল হওয়া উচিত ছিল, দিন দিন কটাক্ষ করত। রান্নাঘরে একটু ভুল হলে গালিগালাজ শুনতে হতো। পড়াশোনায় মন না দিলে অভিযোগ, তুই আমাদের জন্য বোঝা। দাদির তো কথাই নেই, প্রতিদিন কিছু না কিছু বললেই থাকতো। প্রতিদিন অভিযোগ, প্রতিদিন তাচ্ছিল্যের শব্দ। সাম্ভারির মন যেন প্রতিদিন একটু একটু করে মরছে। ঘরের চার দেওয়াল কোনো আশিয়ানার বদলে তার জন্য এরকম জেল হয়ে উঠেছিল, যেখানে হাসির বদলে চিৎকার দমিয়ে দেওয়া হতো আর স্বপ্নের বদলে তাচ্ছিল্যের সুর বাজত। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস শেষ হয়ে আসছিল। সে কম কথা বলতো আর বেশি চুপ থাকতো, কিন্তু সেই নীরবতার পেছনে একটা গভীর লড়াই চলছিল। এমন একটা লড়াই যা বাইরে কেউ দেখতে পেত না, কিন্তু ভেতর থেকে তাকে পুরোপুরি ভেঙে দিচ্ছিল। তারপর একদিন এমন একটা দিন এলো যা পুরো পরিবারের জীবন বদলে দিল। সময় ছিল, বাড়ির সবাই নিজের নিজের কাজকর্মে ব্যস্ত ছিল। কেউ ভাবতেই পারেনি যে পরের কয়েক ঘন্টা তাদের জীবন উল্টে দেবে। হঠাৎ সম্ভাবীকে কোথাও দেখা গেল না। ঘর ফাঁকা, বিছানো ছড়ানো, আর কোনো আওয়াজও নেই। প্রথমে সবাই ভেবেছিল হয়তো সে রেগে বাইরে চলে গেছে, কিন্তু সময় গড়াতে গড়াতে তার কোনো খোঁজ মেলেনি। ধীরে ধীরে চিন্তা বাড়তে লাগলো। বাড়ির নারীরা কেঁদে উঠল। বাবা বারবার এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে লাগলো। প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন ছিল, সম্ভাবী কোথায় গেল, তার সঙ্গে কি হয়েছে। সব শেষে পুলিশের রিপোর্ট দেওয়া হলো। মামলাটি ইনভেস্টিগেশন করতে দেওয়া হলো জেলার সবচেয়ে সৎ অফিসার এসপি আদিল খানকে। আদিল খান এমন একজন অফিসার যাকে সবাই চিনত তার কঠোরতা আর সততার জন্য। তিনি এমন অফিসার যিনি কেস সলভ করতে নিয়মের চেয়ে বেশি ন্যায়কে গুরুত্ব দিতেন। লোকে বলতো যদি আদিল খান কোনো কেস হাতে নেন তাহলে সত্য যতই গোপন বা চাপা থাকুক সেটা সামনে আসবেই। আর এখন এই হারিয়ে যাওয়ার মেয়েটির বিষয়ে প্রতিটি রহস্য উন্মোচনের দায়িত্ব তার উপরেই ছিল। কারণ এটা শুধু একটা মেয়ের লাপাতা হওয়ার ঘটনা ছিল না, আর সম্মান, এক নির্দোষের জীবন আর ন্যায়ের প্রশ্ন ছিল। তদন্ত যত এগোলো রহস্যের পরতগুলো তত খুলতে লাগলো। এরপর আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করা হলো, আর সবাই যা বলল সেটার মধ্যে একটা জিনিস মিলছিল। যেদিন এই ঘটনা ঘটেছিল, সম্ভাবীকে শেষবার পাড়া মহল্লার এক কোনায় দেখা গিয়েছিল। সে একাই ছিল আর মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে। পুলিশ যখন আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করলো তখন একটা চমকপ্রদ দৃশ্য ধরা পড়ল। ক্যামেরায় দেখা গেল একটা সাদা রঙের ভ্যান। এটা সেই ভ্যান ছিল যে ভ্যানটি ওই সময় ওই গলি দিয়ে যাচ্ছিল। যত ফুটেজ এগোতে লাগলো সন্দেহ তত বাড়তে লাগলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো। সেখানে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা কাচের টুকরো এবং পাশেই পড়েছিল গুটকার একটি প্যাকেট। আর মাটিতে ছিল কিছু হোঁচট খাওয়া পায়ের ছাপ। প্রতিটি ছাপ যেন এক একটা নতুন গল্প বলছিল। আদিল খান নিজের চোখে দেখে প্রতিটি টুকরো যাচাই করলো। কাচের টুকরোগুলো হয়তো জোরপূর্বক ঘটনার প্রমাণ দিচ্ছিল,
গুটকার র্যাপার ইঙ্গিত দিচ্ছিল যে আশেপাশে কেউ অপরিচিত ছিল, আর ওই পায়ের ছাপগুলো যেন কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে তারই চিহ্ন ছিল। এখন ছবি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। এটা কোনো সাধারণ নিখোঁজ হওয়া নয়, সত্যিটা সামনে চলে এসেছে। সাম্ভারির অপহরণ হয়ে গেছে। 2 দিন ধরে চারিদিকে শুধু খোঁজ খবর চলছে, পুলিশের গাড়ি গলি গলি ঘুরছে। এলাকাবাসী ফিসফিস করে কথা বলতে লাগলো, কিন্তু কারোর ধারণাই ছিল না সম্ভবী কী অবস্থা নিয়ে মিলবে। তারপর 3য় দিনের সকালে পুলিশের কাছে খবর আসে, এক জনপদবিহীন একটা জায়গায় মাঠের পাশে এক মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে। পুলিশ যখন সেখানে পৌঁছালো সবাই থমকে গেল। ওটাই সম্ভবী, কিন্তু আর সেই হাসি খুশি সম্ভবী নয়। তার চেহারা পীতবর্ণ হয়ে গিয়েছিল, চোখ ফোলা, শরীরে চোটের দাগ ছিল। ও ভাঙাচোরা নিজের ছায়া থেকেও ভয় পেয়ে চলছিল। ধীরে ধীরে সত্য সামনে এলো। ওর সঙ্গে এমন একটা অপরাধ ঘটেছিল যা মানবতার লজ্জা। সম্ভবীকে গ্যাং রেপ করা হয়েছিল। এটা শুনে পুরো বাড়ি কেঁপে উঠল। সেই মা যে প্রতিদিন সম্ভবীকে তিরস্কার করত, আজ তার চোখ থেকে চোখের জল থামছেই না। সে আফসোস করছিল, কাশ সে তার মেয়ের চুপিকে বুঝতে পারত, কাশ সে তার ব্যথা শুনত। ওই মুহূর্তে সম্ভবী শুধু এক মেয়ে ছিল না, বরং সেই প্রতিটি মেয়ের ছবিতে পরিণত হয়েছিল যারা নিজের ঘরেই তিরস্কারে ভেঙে পড়ে আর বাইরের দুষ্টদের শিকার হয়। তদন্ত ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু প্রতিটি নতুন তথ্য পুলিশকে আরও বেশি গোলমাল করে দিচ্ছিল। সন্দেহের সূচ বারবার ঘুরছিল। প্রথমেই সন্দেহ গিয়েছিল সম্ভাবীর বন্ধু আবিদার উপরে। বলা হচ্ছিল হয়তো জ্বলন বা শত্রুতার কোনো কথা সে লুকায়নি। তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সাথে জিজ্ঞাসাবাদ করার পরেও পুলিশের কাছে কোনো পাকা প্রমাণ আসেনি। তারপর সন্দেহের ঢেউ পড়ল সম্ভবীর পুরনো প্রেমিক বিকাশের দিকে। সবাই বলতো দুজনের সম্পর্ক এক সময় বেশ ঘনিষ্ঠ ছিল, কিন্তু হঠাৎই দূরত্ব বেড়ে গেল। এই দূরত্বই কি ঘৃণার বদলে গেল? পুলিশ তার কল ডিটেলস চেক করলো, তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু এখনও পুরো ছবি পরিষ্কার হয়নি। এরপর পালা এলো ওই মহল্লার এক ছেলের, চমনের একজন ঘুরঘুরে বেড়ানো টাইপ লোক, যে প্রায়ই গলির মোড়ে দেখা যেত। সবাই বলতো ওর নজর সবসময় মেয়েদের ওপরে থাকতো। সত্যিই কি ও সম্ভারির পিছু নিচ্ছিল? ওই কি ওকে সাদা ভ্যানের মধ্যে ঠেলে দিয়েছিল? প্রত্যেক সন্দেহ নতুন একটা দিক দেখাতো, কিন্তু সত্যিটা এখনও কোথাও গভীরে লুকানো ছিল, যেন কেউ অদৃশ্য ছায়া সবাইকে ভুল পথে চালিত করছে। আদিল খান জানতো এই মামলা যত সহজ দেখাচ্ছে উপর থেকে, বাস্তবে ততটাই জটিল। এসপি আদিল খান তার জীবনে কখনো হাল ছাড়তে শেখেনি। এই মামলায় তার জন্য শুধু ডিউটি নয়, এটা একটা যুদ্ধ ছিল ন্যায়ের জন্য। তিনি এক এক করে প্রমাণ যোগ করতে শুরু করলো। এরপর আসলো ডিএনএ রিপোর্ট, যা ওই রাতের নীরবতা ভেঙে দিচ্ছিল। কল ডিটেলস, যা অন্ধকারের লুকানো কণ্ঠস্বরগুলোকে উন্মোচন করছিল। আর সাক্ষীদের বয়ান, যা কখনো সত্য, কখনো ভয়ের ছায়ায় অর্ধেক এবং অসম্পূর্ণ ছিল। প্রতিটা সূত্র একটা গল্প বলছিল, আর আদিল খান সেই গল্পের প্রতিটি শব্দ জোড়া লাগিয়ে যাচ্ছিল। দিনরাতের পরিশ্রমের পর অবশেষে সংযোগ গড়ে উঠতে শুরু করলো। সেই সাদা ভ্যান যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এখন তার পরিচয় সামনে এসেছিল। আদিল খান তার দল নিয়ে ওই ভ্যানের পেছনে লেগে গেল, তার মালিকের ইতিহাস খতিয়ে দেখল, আর তারপর সামনে এলো সেই মুখগুলো, সেই নিষ্ঠুর মানুষগুলো সম্ভবীর জীবনকে এক দুঃস্বপ্নে পরিণত করেছিল। এখন খেলা শেষ হতে চলেছে, কারণ শিকল কড়া হয়ে গেছে আর ন্যায়ের সময় এসে গেছে। শেষে এই নিষ্ঠুর মানুষগুলো জেলখানার পেছনে চলে গেছে। পুলিশের পরিশ্রম ফল দিয়েছে, ন্যায়ের লড়াই জিতে নেওয়া হয়েছে। কিন্তু ভাবুন তো, শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই কি সব ঠিক হয়ে যায়?
সম্ভবীর ভাঙা স্বপ্ন, তার বিক্ষিপ্ত হাসি, তার নির্দোষ চোখের আলো কি কখনো ফিরে এসেছে? না। সে যে মেয়েটি একদিন জীবনের পুরো রঙে বাঁচার স্বপ্ন দেখেছিল, এখন তার চোখে শুধু অন্ধকার বাকি। সেই বাড়ি যেখানে তার ভালোবাসা আর স্নেহ পাওয়ার কথা ছিল, ঠিক সেটা তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ালো। আর এখন সেই মা যে প্রতিদিন তাকে তাচ্ছিল্য করত, তারই চোখ দিয়ে প্রতি রাতে অনুতাপের অশ্রু ঝরে পড়ে। সেই পিতা যিনি কখনো চুপ ছিলেন, আজ তার নীরবতাকেই সবচেয়ে বড় পাপ মনে করেন। এই শাস্তি শুধু নির্দয়দেরই হয়নি, এই শাস্তি পুরো পরিবারেরও হয়েছে, যারা দেরিতে হলেও সত্য বুঝতে পেরেছে। কারণ সত্য হলো, যদি বাড়িটাই নিজের হতো, যদি পরিবারের সঙ্গী হতো, তাহলে হয়তো শাম্ভবীকে এই ব্যথা, এই অত্যাচার কখনো সহ্য করতে হতো না। এই কাহিনী আমাদেরকে শেখায় আমাদের সন্তানদের, আমাদের বন্ধুদের এবং নিজের কাছের মানুষগুলোকে বোঝা দরকার, তাদের বিশ্বাস করা, আর সবচেয়ে বড় কথা তাদেরকে নিজের সঙ্গী বানানো। কারণ অনেক সময় বাড়ির ছোট্ট একটা ভালোবাসা আর বিশ্বাস কারো পুরো জীবনটাই বাঁচিয়ে দিতে পারে। যদি এই গল্প তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে এই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।